তারেক রহমান বাংলাদেশের রাজনীতি থেকে দীর্ঘদিন যাবৎ তিনি দূরে অবস্থান করছেন। তবে অনলাইনে মিডিয়া প্ল্যাটফর্মে নেতাদের বিভিন্ন সফরের মাধ্যমে তিনি রাজনীতিকে যতটুকু দূর থেকে চাঙা রাখার দরকার রাখছেন। গেল 6 মাস হয়ে গেছে। আমরা ভাবছিলাম বা আমরা শুনছিলামও, ঘোষণাও আসছিল বিএনপির পক্ষ থেকে যে আওয়ামী সরকারের পতনে ঠিক কয়েকদিনের মধ্যে তারেক রহমান দেশে ব্যাক করছেন, কিন্তু তিনি এখনও দেশে ব্যাক করেননি। হয়তোবা তিনি এটা ভাবছেন বা বিএনপির নেতারা ভাবছে যে তারেক রহমান দেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন। এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে ভয়টা কোথায়? একটা ভয় তো কাজ করছেই, যার কারণে তিনি এখনও দেশে যাচ্ছেন না। তো গেল 6 মাস যাবৎ যথেষ্ট সুন্দর গোছালো ভাষায়, প্লাস দলের মধ্যে যারা বিক্রেওয়া যে নেতাকর্মীরা আছে তাদের বিরুদ্ধে পানিশিং ইস্যু, প্লাস বিএনপিকে আগামীর দিনে নতুন একটা রাজনৈতিক ভাবধারায় নেওয়ার চেষ্টা করছিল। এমনকি নেতাকর্মীদের বলছিল না যে দেখো যা শুরু করছো, যদি এরকম চিন্তা করো 5ই আগস্টের মতন পরিণতি আমাদেরও হবে। তবে এত সুন্দর কথার মধ্যেও গতকালকে একটু ধৈর্যহারা হয়ে গেছেন কেন? আমি বলছিলাম যে আমাদের উপদেষ্টাদের মধ্য থেকে বা জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের যে ঘোষণা, তাদের যে বক্তব্য বিএনপিকে নিয়ে বা জিয়াবাদকে নিয়ে বা নানান ধরনের বক্তব্য যে দিল্লির যারা গোলামি করবে বা দিল্লিপন্থী তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করা হবে, এরকম নানান বক্তব্যে দিন শেষে তারেক রহমান আমার মনে হয় যে তিনি তার জায়গা থেকে গোছাইয়া কথাটা বলছেন, বাট এটা তার ভেতরে থাকা রাগেরই একটা বহিঃপ্রকাশ এবং কি এটা যথেষ্ট জায়েজ। আলোচনার মধ্যে আছে কিংস পার্টি, উপদেষ্টাদের বিভিন্ন ধরনের বক্তব্য, বিশেষ করে আসিফ, নাহিদ এবং মাহফুজের যে বক্তব্যগুলো টোটালি এখন পলিটিক্যাল স্টাইলই তারা কিন্তু কথা বলছেন। আর এটা স্বাভাবিকভাবে পছন্দভাবে বা গ্রহণযোগ্য না বিএনপির কাছে। আর যখন তারা দল ঘোষণার কথা বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে তাদের দল আসবে, তখনই আপনার মানে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধীরা যখন দলের ঘোষণা করার কথা বলছেন, তখন বিএনপির কাছে মনে হচ্ছে যে এই যে দলটা, বিএনপির না বাংলাদেশের অধিকাংশ জনগণের কাছে এখন মনে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রদের দলটা তৈরি হচ্ছে। আর সেটা নিয়েই মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দিচ্ছেন, রিজভী সাহেব দিচ্ছেন, কিন্তু এই প্রথমবারের মতন আমার মনে হয় যে তারেক রহমান একটু খোলামেলা কথা বললেন, ঠান্ডা মাথায়, বাট কথাগুলো যথেষ্ট মিনিংফুল। তিনি বলছেন যে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পলাতক ফেসিসদের অবস্থান শক্তিশালী হবে। ভিন্ন রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য, প্রতিহিংসামূলক বক্তব্য, ঝগড়াসুলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত। এইসব তর্ক বিতর্কে সময়ের অপচয় হয়। অতীত থেকে বের হয়ে এসে স্বচ্ছ পথে তরুণদের এগিয়ে যেতে হবে। নতুন রাজনৈতিক দল যদি গঠন করে বিএনপি সেটাকে স্বাগত জানায়, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি তা হয় তাহলে জনগণ হতাশ হবে। বলছেন যে নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করার প্রধান হাতিয়ার, আর নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত না। নেতাকর্মীদের প্রতিও তিনি বলছেন আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তি ছড়ানো বা বিতর্ক সৃষ্টির সুযোগ না পায় সেই বিষয়ে সজাগ থাকতে হবে। জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে মানে কি বলা যায় দমাই রাখতে পারবে না। তো বলছেন যে আপনার এখানে সংস্কার এবং নির্বাচন দুটোই জরুরি। তো সংস্কার নাকি নির্বাচন, তিনি আপনারা বলছেন যে কেউ কেউ এই বিষয়টা নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করছে। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ট্যাক্স, ভ্যাট, এগুলো নিয়ে মানুষ অনেকটা ক্লান্ত। তো এখানে নানান বক্তব্য তিনি যথেষ্ট লম্বা চূড়া বক্তব্য দিচ্ছেন। তবে তরুণদের উদ্দেশ্যে তিনি বলছেন যে দেশের ছাত্র তরুণরা রাষ্ট্রের রাজনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী, এটি ইতিবাচক দিক। আর আপনার নতুন কোনো দল আসলে বিএনপি স্বাগত জানায়, তবে কোনো প্রশ্নবিদ্ধ নয়। পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক। বিএনপির মন্তব্য যেটা, এই সরকারের মধ্যে যারা উপদেষ্টারা আছেন বা ডক্টর ইউনূসের সরকার বা ডক্টর ইউনূস বারবার বলছেন যে আমরা তরুণদের কাছে নতুন বাংলাদেশ দিতে চাই, তরুণদের নেতৃত্বে দিতে চাই। এখন ওই তরুণদের কথাটা যখন বারবার আসছে, তো ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে এটা নিয়ে কিন্তু বিএনপির প্রশ্নটা বারবার সামনে চলে আসছে। এখন তারেক রহমানের এমন বক্তব্যে আবার নতুন কোন বিতর্ক সৃষ্টি হয় বা এটা নিয়ে ছাত্ররা পাল্টা কি কাউন্টার করে। তবে জাতীয় নাগরিক কমিটির কিছু কিছু ছাত্রের যে বক্তব্য, এগুলো বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পজিটিভ নিচ্ছে না। যেভাবে আঙ্গুল উঁচে টুচে খাটের তলায় মানে যেভাবে বক্তব্যটা দিচ্ছেন, এই দেশে রাখবো না, এটা করবো না, সেটা করবো না, যদি ছাত্রদল অথবা বিএনপিও ঠিক একই ভাষা ব্যবহার করে
তারেক রহমান রাজনীতি করতে করতে বুড়া হয়েছেন, দীর্ঘদিন বিদেশ ছিলেন, সব কিছু বোঝেন। তো তিনি যদি এরকম খালি একটা হুঙ্কার দেন, পরিস্থিতি কিন্তু বদলাই যাবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। সেই কারণে তিনি যথেষ্ট সুশীল এবং সাবলীল ভাষায় যেটা বোঝানো ওটা বুঝাই দিয়েছে সরকারে, যে ছাত্ররা রাজনৈতিক দল করুক, কিন্তু এটা নিয়ে পৃষ্ঠপোষকতার সুযোগ নেই। দেখা যাক ডক্টর ইউনূস সাহেব বিষয়টা কীভাবে নেয় বা উপদেষ্টারা কীভাবে নেয়। তবে আগামী দিনে বাংলাদেশের যে রাইট নাও সিচুয়েশন, আমরা বারবার দেখছি যে বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে একটা সংঘর্ষ যে কোনো সময় ঘটে যাবে, মানে যে ওয়েতে তারা এখন আগাচ্ছে। গতকালকেও যে দৃশ্য আমরা দেখছি, বক্তব্যগুলা, সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনূস। ট্রাম্প প্রশাসন নিয়ে বাংলাদেশের মধ্যে যেই একটা কথাবার্তা বা নানান আলোচনা, গুজব বা প্লাস আমরা অনেকেই পারসেপশন হিসেবে নিচ্ছিলাম যে যেহেতু অতীতে ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের একটা বাদানুবাদ অংশ আছে, সো ইউনূসের তো ভাই কপাল খারাপ। বাট প্রেস উপদেষ্টা বলছিলেন যে বিষয়টা ওরকম না, সম্পর্কটা ভালো হবে। তো আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে রাত্রে বাংলাদেশে আসছেন, আসার পর ওনার একটা বক্তব্য সামনে আসছে। তো এই বক্তব্যটার আগে আমরা আরেকটু স্মরণ করাতে চাই যে ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসার পরে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ডিলটা এটা বাংলাদেশের সাথে হয়েছে। মানে আপনার 50 লক্ষ টন, না জানি 50 লক্ষ টন এলএনজি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে যাচ্ছি। তো মোটামুটি এখন সম্পর্কটা একটা দহরম মরম, এবং অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিবে আমাদের বাংলাদেশে অবস্থিত যে আমেরিকার কি বলছে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আছেন, তিনিও বলছিলেন। তো এর মাঝখানে ভারতকে আজকে একটা তিনি বার্তা পাঠাচ্ছেন। বার্তাটা হচ্ছে কি যে আপনার আমরা যদি দেখি, ভারত এবং চীন ইস্যুতে তিনি বলছেন চিরপ্রতিদ্বন্দ্বী চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসাবে অভিহিত করে তিনি বলছেন ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ডক্টর ইউনূসকে কষ্ট দেয় ব্যক্তিগতভাবে। বাংলাদেশ ভারত সম্পর্কটা যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। তবে ভোরের কাগজের যিনি প্রতিবেদক আছেন তাকে বলছেন যে আপনি জানেন বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আপনি আঁকতে পারবেন না, কারণ বাংলাদেশের স্থল সীমান্তের প্রায় পুরোটাই ভারতের সঙ্গে যুক্ত। দর্শক, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকেই তিনি আপনার বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। তো এই সময় ভারত প্লাস শেখ হাসিনা প্লাস এই আগামী দিনে সরকার কিভাবে চলবে এরকম নানান বিষয় নিয়ে আলোচনা সমালোচনা ছিল। তো ভারতেরকে আপনার এই মুহূর্তে মানে ভারত কোথাও না কোথাও ডক্টর ইউনূসের এই সরকারকে তারা কিন্তু টেকনিক্যালি স্বীকৃতি দিলেও কার্যকরভাবে স্বীকৃতি দিচ্ছে না। আপনি দেখেন ভারতের সেনাপ্রধান গতকালকেও ভারতের যেই কি বলা হয় যে পররাষ্ট্র দপ্তর জয়ধীর সওয়াল না কি জানি আছে, তিনি বলছিলেন যে গণতান্ত্রিক একটা সরকারের সাথেই ভারতের সম্পর্কটা স্বাভাবিক হবে। যেমনটা ভারতের সেনাপ্রধান বলছিলেন যে একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্কের স্বাভাবিকরণ ঘটবে। আবার অপরদিকে এই সরকার আসার পর পাকিস্তানের সাথে যে সম্পর্ক এটাকে কিন্তু ভালোভাবে নেয়নি ভারত। আবার মজার বিষয় হচ্ছে আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ট্রাম্পের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তার সাথে একটা বৈঠক করছে, এমনকি সেই বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে তারা আলোচনা করছে। তবে বাংলাদেশ ইস্যুতে কি আলোচনা করছে বা কি কি বিষয় তাদের আলোচনার অংশ ছিল এটা সম্পর্কে আবার মুখে কুলু পেটেছে ভারত। বলছে যে দেখেন এটা আসলে এভাবে প্রকাশ করার বিষয় না, এটা একটা আভ্যন্তরীণ ইস্যু। তো অনেকে মনে করছেন যে ট্রাম্প আসার পর ভারতেরও মোদির কপাল টপাল খোলার কথা, কিন্তু উল্টা মোদি সরকার অনেকটাই চাপে আছে, কারণ ট্রাম্পের যে নীতি আমেরিকা ফার্স্ট, আর আমেরিকার সাথে যেই সকল দেশের ব্যবসা বাণিজ্য বা সুযোগ সুবিধা আমেরিকার জন্য কল্যাণকর হবে সেই রাষ্ট্রের সাথেই ট্রাম্প কিন্তু একটা ভালো সম্পর্ক করবে। তবে আজকে ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্যটা দিচ্ছেন তারই বক্তব্যটাকে এক একজন এক একভাবে নিচ্ছেন। কেউ কেউ বলছেন ভাই ডক্টর ইউনূসের সাহসটা কয়েকগুণ বেড়ে গেছে, আগে এতটা সাহস, কিন্তু আমি বলি যে না, তিনি প্রথম থেকেই কিন্তু এরকমই বলছিলেন। যখন তিনি ক্ষমতা নিচ্ছিলেন এরপরে একটা বক্তব্য ভারতের টেলিভিশনকে দিয়েছিলেন যে আপনার বাংলাদেশের যদি কিছু হয় অস্থিতিশীল হয় তাহলে 7 সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে। এই লোক আগের থেকে এরকম বলছেন, আর সেখান থেকে কোথাও না কোথাও ইউনূসের সরকারকে বিজেপিরা এটাকে পজিটিভ কিন্তু নেয়নি। তো এখন যতটুকু বোঝা যাচ্ছে ভারতের সাথে ডক্টর ইউনূসের বক্তব্যটা দুইটা দিক আছে, একটা হচ্ছে ভালো সম্পর্ক তৈরি করা ভারতের সাথে, আর আরেকটা দিক হচ্ছে ভারতকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যে তোমাদের বিকল্প হিসেবে আপনি দেখেন চীন ভাই যেই সেবা টেবা করছে বাংলাদেশ থেকে যারা গেছে, পাকিস্তান যেমনি তেল তুল মারতেছে, সো স্বাভাবিক শরীরে একটু ভাইব তো আসবেই। আর ট্রাম্পের আশীর্বাদ থাকলে তার কোনো কথাই নেই নাকি। আমরা চাই রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে ক্ষমতায় যেই থাকুক
বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলবে, এরকম টান টান কথাবার্তা বলবে, শুনতে ভালো লাগবে।